কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্পডর বেশিতে আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বরদা কাহিনী দেহান্তর। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30শে মার্চ 1899 সালে উত্তরপ্রদেশের জৌনপুরে নিজের মামা বাড়িতে। তাঁর সৃষ্ট সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী এবং ভূতান্বেষী বরদার গল্প বহু প্রজন্ম ধরে বহু পাঠকের মন জয় করে চলেছে। তাঁর বিভিন্ন গল্প যেমন পাঠকদের অতি প্রিয়, তেমনি তাঁর গল্পের উপর আধারিত বহু চলচ্চিত্র যেমন চিড়িয়াখানা, ঝিন্দের বন্দি, দাদার কীর্তি ইত্যাদিও সমানভাবে সমাদৃত। তিনি নিজেও তৎকালীন হিন্দি চলচ্চিত্র জগতের একজন খ্যাতনামা চিত্রনাট্যকার ছিলেন। তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের জন্য 1967 সালে পান রবীন্দ্র পুরস্কার। তাঁর মৃত্যু হয় 22শে সেপ্টেম্বর 1970 সালে। শুরু হচ্ছে আজকের নিবেদন দেহান্তর। শুনে দেখুন কেমন লাগে। বরদা বলল, যারা প্রেতজনিতে বিশ্বাস করে না তাদের জোর করে বিশ্বাস করাতে যাওয়া উচিত নয়। আমি কখনো সেই চেষ্টা করি না। কেবল একবার সন্ধে প্রায় হব হব করছে। মহাকবি কালিদাস বলেছেন, এই সময় সূর্য প্রচণ্ড হয় এবং চন্দ্র হয় স্পৃহণীয়। আমরা ক্লাবের কয়েকজন সদস্য ক্লাবের বিস্তীর্ণ উঠোনে শতরঞ্চি পেতে বসেছিলাম। ক্লাবের চাকরকে ভাঙের শরবত তৈরি করবার ফরমাশ দেওয়া হয়েছিল। আমরা সকলেই সতৃষ্ণভাবে সেই শরবতের জন্য অপেক্ষা করছিলাম। এই রকম পরিবেশের মধ্যে বড়দা যখন বলল, যারা প্রেতজনিতে বিশ্বাস করে না ইত্যাদি, তখন আমরা ভয় পেয়ে গেলাম। ছুঁচের মতো প্রবেশ করে এই প্রস্তাবনাটি যে অচিরেই ফাল হয়ে গল্পের আকার নেবে তাতে কারও সন্দেহ ছিল না। কিন্তু বড়দা যখন ভনিতা করেছে তখন আর তার নিস্তার নেই। ভাগ্যক্রমে এই সময় শরবত এসে পড়ল। আমরা প্রত্যেকে খুশি মনে একটা করে ঠান্ডা গেলাস হাতে তুলে নিলাম। পৃথ্বী গেলাসের কোনায় একটি ছোট্ট চুমুক দিয়ে বলল, দুনিয়াটা যদি মন্ত্র বলে এই শরবতের মতো ঠান্ডা হয়ে যেত। বড়দা বলল, দুনিয়া বলতে তুমি কি বোঝো? এই ভারতবর্ষেই এমন জায়গা আছে যেখানে এখন বরফ পড়ছে। গত বছর এই সময় আমি পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম, দেখলাম দিব্যি শীত। প্রশ্ন করলাম, পাহাড়ে? কোন পাহাড়ে? মনে করো মুসৌরি কিংবা নৈনিতাল। নাম বলবো না, তবে শৌখিন হাওয়া বদলানোর জায়গা সেটা নয়। আমার বড় কুটুম সেখানে বদলি হয়েছেন, তারই নিমন্ত্রণে মাসখানেক গিয়েছিল। সেইখানে একটা ঘটনা ঘটেছিল। অমূল্য সন্দিগ্ধভাবে বলল, ঘটনা না হয় ঘটেছিল, কিন্তু পাহাড়ের নাম বলতে লজ্জা কিসের? লজ্জা নয়, যে গল্প তোমাদের শোনাতে যাচ্ছি তার পাত্র পাত্রী সবাই জীবিত, তাই একটু ঢাকাঢুকি দিয়ে বলতে হচ্ছে। মাঝে মাঝে এমন উৎকট ব্যাপার ঘটে যায়। যা হোক, গল্পটা বলি শোনো। হিল স্টেশনে যারা বাস করেন তাদের চালচলন একটু বিলিতি ঘেঁষা হয়ে পড়ে। পুরুষেরা সচরাচর কোট প্যান্ট পরেন, মেয়েরা অবশ্য শাড়ি ছাড়েননি, কিন্তু হাবভাব ঠিক দিশি বলা চলে না। টেবিলে বসে স্ত্রী পুরুষের একসঙ্গে খাওয়া, ডিনারের পর দু এক পেগ হুইস্কি বা পোর্ট, এইসব সামাজিক ব্যবহারের অঙ্গ হয়ে গেছে। দোষ দেওয়াও যায় না। শীতের রাজ্যে শীতের নিয়ম মেনে চলাই ভালো। তা শ্যালকের চিঠি পেয়ে আমি তো সেখানে গিয়ে পৌঁছলুম। 2-4 দিন থাকতে না থাকতেই গায়ে বেশ কর্তি লাগলো। আমার শ্যালকটি আবার দারুণ মাংসাশী। বাড়িতে রোজ মুরগি মাটনের শ্রাদ্ধ চলছে, আর তার উপর পাহাড়ে ঘুরে বেড়ানো। ঘন্টায় ঘন্টায় খিদে পায়।
জায়গাটা সত্যিই চমৎকার। যেমন জল হাওয়া, তেমনই তার প্রাকৃতিক দৃশ্য। কয়েকটি নতুন বন্ধু জুটে গেল। এখানে 10-12 ঘর বাঙালি আছে, সকলেই ভারী মিশুকে। নতুন লোক পেলে খুব খুশি হন। একটি ছোকরার সঙ্গেও আলাপ হলো। তার নাম প্রমথ রায়। বয়স এই 25-26। যেমন মিষ্টি চেহারা, তেমনই নরম স্বভাব। ভালো সরকারি চাকরি করে। মনটা অত্যাধুনিক হলেও উগ্র নয়। প্রায় রোজই বিকেলবেলা টেনিস খেলে ফেরবার পথে আমাদের বাসায় একবার ঢু মারত। ছোকরা অবিবাহিত, একলা থাকে, তাই আমাদের সঙ্গে খানিক গল্পগুজব করে 2-1 পেয়ালা চা কিংবা ককটেল সেবন করে সন্ধ্যার পর বাসায় ফিরত। একদিন কথায় কথায় আমার শ্যালক প্রেত জনির কথা তুললেন। বললেন, ওহে প্রমথ, তোমরা এত ভূত প্রেত কিছুই মানো না। আমাদের বড়দা একজন ভূত জ্ঞানী ব্যক্তি। ভূতের প্রমাণ যদি চাও, ওর কাছে পাবে। প্রমথ হেসে উঠল, বলল, আপনি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে এইসব বিশ্বাস করেন? কথাটা সে হালকাভাবে বললেও গায়ে লাগলো। বললাম, শিক্ষিত লোকেরা এমন অনেক জিনিস বিশ্বাস করে যা বিশ্বাস করতে অশিক্ষিত লোকও লজ্জা পাবে। যথা? যথা ফ্রয়েডিয়ান সাইকো অ্যানালিসিস কিংবা প্যাভলভের বিহেভিয়ারিজম। প্রমথ হাসতে লাগলো। সে বুদ্ধিমান ছেলে, তাই এঁড়ে তর্ক করল না। ভূতের কথা ওইখানেই চাপা পড়ে গেল। আমার পাহাড়ে আসার পর 2 সপ্তাহ কেটে গেল। দিব্যি আরামে আছি, ওজনও বেড়ে যাচ্ছে। মনেও চিন্তা নেই, গায়ে ঘামও নেই, বিছানায় ছাড় পোকাও নেই। খাওয়া, ঘুমোনো আর ঘুরে বেড়ানো, এই 3 কাজে দিন রাত কোথা দিয়ে কেটে যায় বুঝতেও পারি না। জীবনে এরকম সুসময় কখনো কখনো এসে পড়ে, কিন্তু বেশি দিন থাকেও না। প্রমথ একদিন আমাদের চায়ের নিমন্ত্রণ করল। আমি আর শ্যালো যথাসময় তার বাসায় উপস্থিত হলাম। আর কেউ নিমন্ত্রিত হয়নি জানতাম, কিন্তু গিয়ে দেখি একটি তরুণী রয়েছে। একে আগে কখনো দেখিনি। সুন্দরী, তন্নি, দীর্ঘাঙ্গী, মুখে একটু বিষাদের ছায়া। সাজসজ্জায় প্রসাধনে বর্ণবাহুল্য নেই, কিন্তু যত্ন আছে। চেহারা দেখে বয়স 20-21 মনে হয়, হয়তো 2-1 বছর বেশিও হতে পারে। শ্যালক খুব আগ্রহের সঙ্গে তাকে সম্ভাষণ করলেন। এই যে এই যে মিসেস দাস, এই সৌভাগ্য। আপনার সঙ্গে দেখা হবে তা আশা করিনি। তরুণী হাসি মুখে প্রতি নমস্কার করে বললেন, এই তো সাপ্তাহিক শপিং করতে শহরে এসেছিল, রাস্তায় প্রমথবাবুর সাথে দেখা হয়ে গেল, উনি ধরে নিয়ে এলেন। প্রমথ তখন মহিলাটির সঙ্গে আমার আলাপ করিয়ে দিল। ইশারায় বুঝলুম মিসেস দাস বিধবা। শহর থেকে মাইল 3 দূরে হরজটা নামে একটা উঁচু গিরিশিখর আছে। খুব ছোট জায়গা, মাত্র 10-12টি বাংলো আছে। সেইখানে মিসেস দাস থাকেন। হরজটা থেকে শহরের পথ সুগম নয়, মাঝে একটা উপত্যকা মতো পড়ে। তাই সেখানে যারা থাকেন তারা মাঝে মাঝে শহরে এসে আবশ্যক মতো কেনাকাটা করে দিয়ে যান। চা কেক সহযোগে গল্প চলতে লাগলো। লক্ষ্য করলুম মিসেস দাস একদিকে যেমন সম্পূর্ণরূপে আধুনিকা, অন্যদিকে তেমনই শান্ত আর সংযত। তার সুন্দর চেহারার একটি প্রবল আকর্ষণ আছে, অথচ তার সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠতা করাও চলে না। তিনি অত্যন্ত সহজভাবে সকলের সঙ্গে হাসি ঠাট্টায় যোগ দিতে পারেন, কিন্তু তার সঙ্গে মজা করবার সাহস কারণ নেই। তার সুকুমারিত্বই যেন তার বর্ম। প্রমথকেও সেই সঙ্গে লক্ষ্য করলুম। এতদিনে বুঝতে পারিনি যে তার জীবনে প্রেম ঘটিত কোনো জটিলতা আছে। এখন বুঝলুম বেচারা একেবারে হাবুডুবু খাচ্ছে।
কম্পাসের কাঁটা অন্য সময় ঠিক থাকে, কিন্তু চুম্বকের কাছে এলে একেবারে অধীর, অসম্পৃত হয়ে পড়ে। প্রমথর অবস্থাও সেই রকম। তার প্রতিটি কথা, প্রতিটি অঙ্গভঙ্গি প্রকাশ করে দিচ্ছে যে ওই মেয়েটিকে সে ভালোবাসে। লোকলজ্জার খাতিরেও মনের অবস্থা লুকোবার ক্ষমতা তার নেই। অথচ মিসেস দাস বিধবা, হন প্রগতিশীলা আধুনিকা, তবু হিন্দু বিধবা। মনে মনে উত্তেজিত হয়ে উঠল। পাহাড়ের হিমেল হাওয়ায় এই যে বিচিত্র রোম্যান্স অঙ্কুরিত হয়ে উঠেছে, এর পরিণতি কোথায়? চায়ের পর্ব শেষ হতেই মিসেস দাস উঠে পড়লেন। দিনের আলো থাকতে থাকতে তাকে হরজটায় পৌঁছতে হবে। তিনি আমাদের তিনজনকে দৃষ্টির আমন্ত্রণে টেনে নিয়ে বললেন, একদিন হরজটায় আসুন না, একটু নিরিবিলি এই চা, নইলে খুব সুন্দর জায়গা কিন্তু। এমন সূর্যোদয় পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। আসবেন কিন্তু। আমরা গলার মধ্যে ধন্যবাদ সূচক আওয়াজ করল। তিনি চলে গেলেন। তারপর আরো কিছুক্ষণ বসে আমরাও উঠল। অতিথি সৎকারের যথোচিত চেষ্টা সত্ত্বেও প্রমথ ক্রমাগত অন্যমনস্ক হয়ে পড়ছে দেখে তাকে আর কষ্ট দিতে ইচ্ছে হলো না। বাড়ি ফেরার পথে শ্যালককে জিজ্ঞেস করলুম, কি হে, ব্যাপার কি? ভেতরে কিছু কথা আছে নাকি? শ্যালক আমার দিকে চেয়ে মুচকি হাসলেন। তুমিও লক্ষ্য করেছো দেখছি। আমি গুজব শুনেছিলুম, আজ চোখে দেখলুম প্রমথ সাবিত্রীকে বিয়ে করার জন্য ক্ষেপে উঠেছে। ও, ওর নাম বুঝি সাবিত্রী? তা উনি কি বলেন? যতদূর শুনেছি, সাবিত্রীর মত নেই। মত নেই কেন? হিন্দু সংস্কার নাকি অন্য কিছু? তা ভাই ঠিক বলতে পারি না। কতটা সংস্কার হতে পারে, আবার কতটা মৃত স্বামীর প্রতি ভালোবাসাও হতে পারে। স্বামী কতদিন মারা গেছেন? তা প্রায় বছর 2 হতে চলল। ভদ্রলোক রেলের বড় ইঞ্জিনিয়ার ছিলেন। হঠাৎ রেলে কাটা পড়লেন। তোমার সঙ্গে পরিচয় ছিল? সামান্য। খুব রাশভারী জবরদস্ত লোক। বয়স আন্দাজ 35 বছর হয়েছিল মাত্র। বছর খানেক সাবিত্রীকে বিয়ে করেছিলেন। আচ্ছা, মিসেস দাস হরজটায় থাকেন কেন? বাড়িটা দাসের ছিল, সাবিত্রী উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তাছাড়া দাস অন ডিউটি মারা গিয়েছিলেন, তাই রেলওয়ে থেকে তাঁর বিধবা একটা মাসও হারা পায়, তাইতেই চলে যায়। সাবিত্রীকে তোমার কেমন মেয়ে বলে মনে হয়? খুব ভালো। অমন মেয়ে দেখা যায় না। এই বয়সে একলা থাকে, কিন্তু কেউ কখনো ওর নামে একটা কথা বলতে পারেনি। বিধবা বিবাহ সম্বন্ধে তোমার মত? এইরকম ক্ষেত্রে হওয়াই ভালো। এই সারা জীবন অতীতের পানি চেয়ে কাটিয়ে দেওয়ার কোনো মানে হয় না। ছেড়ে পুলে থাকলেও বা কথা ছিল, কিন্তু সাবিত্রী বোধহয় বিয়ে করবে না। এই ঘটনার পর আরো দিন 10 কেটে গেল। প্রমথ আর আসেনি। আমরা তার মনের কথা আঁচ করেছি বলেই বোধহয় সে আমাদের এড়িয়ে যাচ্ছে। আমারও এই স্বর্গ থেকে বিদায় নেবার সময় হলো। আমি পাত্তারি গুটোচ্ছি, এমন সময় একদিন প্রমথ এলো। একটু লজ্জা লজ্জা ভাব। 2-4টে কথার পর বলল, মিসেস দাস চিঠি লিখে আমাদের তিনজনকে হরচটায় নেমন্তন্ন করেছেন সূর্যোদয় দেখবার জন্যে। যাবেন? আমার কোনোই আপত্তি ছিল না, কিন্তু শ্যালক আপত্তি তুললেন। সূর্যোদয় দেখতে হলে তার আগের রাত্রে গিয়ে হরজটায় থাকতে হয়, কিংবা রাত্রি 2টোর সময় এখান থেকে বেরুতে হয়। তা সে কি সুবিধে হবে? প্রমথ পকেট থেকে চিঠি বার করে বলল, এই তো তার চিঠি, পড়ে দেখুন, অসুবিধে বোধহয় হবে না। চিঠিতে লেখা ছিল, প্রীতি নমস্কারান্তে নিবেদন। প্রমথবাবু, দেখছি আমার সেদিনের নিমন্ত্রণ আপনারা মুখের কথা মনে করেছেন,
আমি কিন্তু সত্যিই আপনাদের তিনজনকে নিমন্ত্রণ করেছিলাম। আসুন না, রাত্রে আমার বাড়িতে থেকে সকালে সূর্যোদয় দেখবেন। কষ্ট হবে না তেমন। আমার বাড়িতে তিনজন অতিথিকে স্থান দেবার মতন যথেষ্ট জায়গা আছে। কবে আসবেন অবশ্যই জানাবেন। কিংবা না জানিয়েও যদি আসেন তাহলেও খুশি হব। আশা করি ভালো আছেন। নিবেদিকা সাবিত্রী দাস। এরপর আর শ্যালকের আপত্তি রইল না। প্রমথ উৎসাহিত হয়ে বলল, আজ শনিবার আছে, চলুন না আজই যাওয়া যাক। 5টার সময় বেরোলে সন্ধ্যের আগেই পৌঁছানো যাবে। তাই ঠিক করে বেরিয়ে পড়া গেল। হরজটা শিখরটি উপত্যকা থেকে দেখা যায়। সত্যি হরজটা নাম সার্থক। যেন ধ্যানমগ্ন মহাদেবের জটা পাকিয়ে পাকিয়ে ওপরে উঠেছে। তার খাঁজে খাঁজে সাদা বাংলোগুলি ধুতরা ফুলের মতো ফুটে আছে। অপূর্ব দৃশ্য। কিন্তু সেখানে পৌঁছবার রাস্তাটি অপূর্ব নয়। 3 মাইল পথ ভাঙতে পাক্কা 2.5 ঘন্টা লাগল। আমরা যখন মিসেস দাসের বাংলোর সামনে গিয়ে হাজির হলো, তখন দিনের আলো ফুরিয়ে এসেছে। তবু হরজটার কুটিল কুণ্ডলিতে সূর্যাস্তের আবির লেগে আছে। মিসেস দাস বাড়ির সামনের বারান্দায় ইজি চেয়ারে বসেছিলেন। উৎফুল্ল কলকাকুলি দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন। আমাদের দেখে তার এই অকৃত্রিম আনন্দ বড় ভালো লাগলো। শোনা যায় আসন্ন দুর্ঘটনা সামনে কালো ছায়া ফেলে তার আগমন বার্তা জানিয়ে দেয়। কিন্তু আশ্চর্য, সেদিন দুর্ঘটনার বিন্দু মাত্র পূর্বাভাস পাইনি। সেই পার্বত্য সন্ধ্যার গৈরী কালো মনে হয়েছিল এ আলো নয়, অপরূপ এক দেবী প্রসন্নতা। তার আড়ালে যে লেশমাত্র অশুভ লুকিয়ে থাকতে পারেন তা কল্পনাও করা যায় না। আমার মনে হয় প্রমথও কিছু আভাস পায়নি। মিসেস দাস আমাদের বাড়ির ভেতরে নিয়ে গেলেন। গরম জলে মুখ হাত ধুয়ে ড্রয়িং রুমে এসে দেখি চা তৈরি। বাড়িতে পুরুষ চাকর নেই। 2টি পাহাড়ি মেয়ে মানুষ কাজকর্ম রান্নাবান্না করে এবং রাত্রে থাকে। হরজটায় এখনো বিদ্যুৎ বাতি এসে পৌঁছয়নি। কেরোসিন ল্যাম্পের মোলায়েম আলোয় চা খেতে বসল। মিসেস দাস চাকরানীদের সাহায্যে আমাদের পরিচর্যা করতে লাগলেন। ড্রয়িং রুমের দেয়ালে একটা এনলার্জ করা ফটোগ্রাফ টাঙানো ছিল। দূর থেকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না। চা খাওয়া শেষ হলে তার কাছে গিয়ে দাঁড়ালো। এ নিয়ে অকালমৃত মিস্টার দাস সন্দেহ নেই। ভালো করে দেখল। চেহারা সুন্দর বলা চলে না, কিন্তু একটা দৃঢ়তা আছে। চওড়া চিবুকের মাঝখানে খাঁজ, চোখে দৃষ্টি একটু কড়া। ফটো তুলবার সময় ঠোঁটের কোণে যে হাসি আনার নিয়ম আছে সেটি অবশ্য রয়েছে, কিন্তু হাসি দিয়ে চরিত্রের দৃঢ় বলিষ্ঠতা ঢাকা পড়েনি। মনে মনে এই মুখখানার সঙ্গে প্রমথর নরম মিষ্টি মুখের তুলনা করছি। এমন সময় পাশে মৃদু কণ্ঠের আওয়াজ হলো, আমার স্বামী। দেখলুম মিসেস দাস আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তারপর প্রমথও এসে দাঁড়ালো। মিসেস দাস কিছুক্ষণ ফটোর দিকে তাকিয়ে থেকে হঠাৎ প্রমথর দিকে তাকালেন। তার মুখখানি শান্ত। মুখ দেখে মনের কথা ধরা যায় না। তবু সন্দেহ হলো তিনি আমারই মতো ফটোর সঙ্গে প্রমথর মুখ তুলনা করলেন। আমরা আবার ফিরে এসে বসলাম। মেয়ে মানুষের মন বোঝা সহজ নয়, বিশেষত মিসেস দাসের মতো মেয়ের মন। কবি বলেছেন, রমণীর মন সহস্র বর্ষের সখা সাধনার ধন। আমি ভাবতে লাগলাম, ইনি প্রমথকে বিয়ে করতে অস্বীকার করছেন এ কথা নিশ্চয়ই সত্যি, কিন্তু প্রমথ সম্বন্ধে তার মনে কি কোনো দুর্বলতা নেই? এই যে আজ তিনি আমার মতো একজন অপরিচিত লোককে নিমন্ত্রণ করে এনেছেন, এটা কি শুধুই লৌকিক সহৃদয়তা, না এর অন্তরালে একজন বিশেষ ব্যক্তিকে কাছে পাওয়ার অভিপ্রায় লুকিয়েছিল?
প্রমথর অবস্থা বর্ণনা করা নিষ্প্রয়োজন। সেদিন যেমন দেখেছিল আজও ঠিক তাই। চুম্বক দ্বারা আকর্ষিত কম্পাসের কাঁটা, অন্য কোনো দিকেই তার লক্ষ্য নেই। ক্রমে রাত হলো। উত্তর দিক থেকে একটা খুব ঠান্ডা হাওয়া উঠে মাথার উপর দিয়ে সাঁই সাঁই শব্দে বইতে লাগলো। রান্নাবান্না হতে স্বভাবতই একটু দেরি হলো। আমরা রাত্রের খাওয়া শেষ করে যখন উঠল তখন প্রায় 11টা বাজে। মিসেস দাস বললেন, আপনারা শুয়ে পড়ুন গিয়ে। সকাল 3:30-এর আগে কিন্তু উঠতে হবে, নইলে সূর্যোদয়ের সব সৌন্দর্য দেখতে পাবেন না। ভাবনা হলো এখন শুতে গেলে 3:30-এর সময় ঘুম ভাঙবে কি? যদি না ভাঙে তাহলে আজকের অভিযানটাই তো ব্যর্থ হয়ে যাবে। জিজ্ঞেস করলাম, আচ্ছা অ্যালার্ম ঘড়ি আছে কি? মিসেস দাস বললেন, না, কিন্তু সেজন্য ভাববেন না, আমি ঠিক সময় আপনাদের তুলে দেব। শ্যালক বললেন, কিন্তু আপনার ঘুম যে ভাঙবে তার কি ঠিক আছে? মিসেস দাস একটু হেসে বললেন, না না, আমি ঘুমোবো না। এই ঘন্টা বই পড়ে ঠিক কাটিয়ে দেব, আমার অভ্যেস আছে। অবাক হয়ে চেয়ে রইল। আমরা ঘুমবো আর ভদ্রমহিলা সারা রাত জেগে থাকবেন? হঠাৎ প্রমথ তার দিকে এগিয়ে গিয়ে বলল, তাহলে আমিও জেগে থাকি। আমাদের দিকে চেয়ে বলল, আপনারা শুয়ে পড়ুন। আমার মন কিন্তু এ প্রস্তাবে সায় দিল না। আমরা দুজন বয়স্ক ব্যক্তি ঘুমবো আর এই দুটি যুবক যুবতী সারা রাত একা থাকবে? শ্যালক সমস্যা ভঞ্জন করে দিয়ে বললেন, তবে আমরা সকলেই জেগে থাকি না কেন? হ্যাঁ, আমার আবার নতুন জায়গায় সহজে ঘুম আসে না। এমনিতেই হয়তো চোখ চেয়ে রাত কেটে যাবে। আমি বললাম, হ্যাঁ আমারও ঠিক তাই। মিসেস দাস আপত্তি করলেন, কিন্তু আমরা শুনলাম না। ড্রয়িং রুমে বেশ জুত করে বসা গেল। 4 ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে। শ্যালক প্রস্তাব করলেন তাস খেলা যাক, কিন্তু বাড়িতে তাস ছিল না বলে তা আর হলো না। প্রথমে খুব উৎসাহের সঙ্গে আরম্ভ হয়ে ঝিমিয়ে ঝিমিয়ে গল্প চলছে। মিসেস দাস একটি হেলান দেওয়া চেয়ারে শুয়েছেন। শ্যালক সোফায় লম্বা হয়ে সিগারেট টানছেন। আমিও একটা গদি মোড়া চেয়ারে গুটিসুটি হয়ে বেশ আরাম অনুভব করছি। কেবল প্রমথ অস্থিরভাবে ঘরময় ঘুরে বেড়াচ্ছে। এটা ওটা নাড়ছে, আলোটা কখনো কমিয়ে দিচ্ছে, কখনো বাড়িয়ে দিচ্ছে। মিসেস দাসের শান্ত চোখ তাকে অনুসরণ করছে। এমনই ভাবে 12টা বাজল। শ্যালক উঠে বসলেন। সিগারেটের পোড়া প্রান্তটুকু অ্যাস্ট্রের উপর রেখে দিয়ে বললেন, আচ্ছা মিসেস দাস, আপনি এই বাড়িতে একলা থাকেন, আপনার ভয় করে না? মিসেস দাস একটু ভুরু তুলে তাকালেন। ভয়? কিসের ভয়? বাড়ির মাথার উপর ঠান্ডা বাতাসটা শব্দ করে চলেছে। আমি একটা হাই চাপা দিয়ে বললাম, মনে করুন ভূতের ভয়। প্রমথ মিস্টার দাসের ফটোগ্রাফির সামনে দাঁড়িয়ে বিরাগ ভরা চোখে তার দিকে তাকিয়েছিল। আমার কথা শুনে চকিতে ফিরে তাকালো, তারপর আমাদের মধ্যে এসে দাঁড়ালো। বিদ্রুপ করে বলল, ভূতের ভয়? সে আবার কি? ভূত বলে কিছু আছে নাকি? বড়দাবাবুর যত সব কুসংস্কার। মিসেস দাসকে জিজ্ঞেস করল, আপনারও কি তাই মত? তিনি একটু চুপ করে থেকে বললেন, পরজন্ম আমি বিশ্বাস করি, কিন্তু ভূত কি জানি। প্রমথ জোর গলায় বলে উঠল, ভূত নেই। ভূত শব্দের যে অর্থই ধরো, ভূত থাকতে পারে না। আছে শুধু বর্তমান আর ভবিষ্যৎ। এই কি যথেষ্ট নয়? তার মুখের পানে তাকালাম। মুখখানা লাল হয়ে উঠেছে। প্রমথ নরম স্বভাবের মানুষ, তাকে এত বিচলিত কখনো দেখিনি। যেন সাবিত্রীকে একটা কথা বলবার জন্যে
তার প্রাণে প্রবল আবেগ উপস্থিত হয়েছে, অথচ আমাদের সামনে সে সেটা বলতে পারছে না। শ্যালকও ব্যাপারটা বুঝেছিলেন। তিনি বললেন, বর্তমান আর ভবিষ্যৎ যদি থাকে তবে ভূতও থাকতে বাধ্য। আমাদের সকলেরই অতীত জীবন আছে, সেইটাই ভূত। তোমারও ভূত আছে প্রমথ, তাকে এড়ানো সহজ নয়। তবে মরা মানুষের সঙ্গে আমাদের তফাৎ এই যে মরা মানুষের সবটাই ভূত, আর আমাদের কিছুটা বর্তমান আর ভবিষ্যৎ আছে। শ্যালক যে ভূত কথাটা দুরকম অর্থ নিয়ে লোফালুফি করছেন, প্রমথ তা বুঝল না। তার তখন রোগ চেপে গেছে। সে হাত নেড়ে বলল, ওসব হেঁয়ালি আমি বুঝি না। মৃত্যুর পর আত্মা যে বেঁচে থাকে তা প্রমাণ করতে পারেন? শ্যালক হেসে বললেন, আমি কিছুই প্রমাণ করতে পারি না। প্রেতজনী সম্বন্ধে বড়দা খবর রাখে, ওকে জিজ্ঞেস করো। আমি বললাম, দেখুন প্রমথ বাবু, যে লোক জেগে ঘুমোয় তাকে জাগানো যায় না। আপনিও যদি বিশ্বাস করবেন না বলে বদ্ধপরিকর হয়ে থাকেন, তাহলে আপনাকে বিশ্বাস করানো কারোর সাধ্য নয়। হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি, অনেক বৈজ্ঞানিক বুদ্ধি সম্পন্ন প্রতিভাবান লোক প্রেতজনিতে বিশ্বাস করেছেন, যথা উইলিয়াম ক্রুকস, অলিভার লজ, কনান ডয়েল। প্রমথ মুখ শক্ত করে বলল, আমি বিশ্বাস করি না। যদি প্রমাণ করতে পারেন প্রমাণ করুন, নইলে কেবল কতকগুলো বিলিতি না মাওড়ে আমাকে কাবু করতে পারবেন না। একটু রাগ হলো। বললাম, বেশ, বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে, কিন্তু চেষ্টা করে দেখতে তো দোষ নেই। মিসেস দাস, আসুন, প্ল্যান চেট করা যাক। তিনি একটু শঙ্কিত হয়ে বললেন, প্ল্যানচেট? ভূত নামাবেন? প্রমথবাবুর অবিশ্বাস ভাঙাবার আর তো কোনো উপায় দেখি না। তবে আপনার যদি ভয় করে তাহলে কাজ নেই। না, ভয় করবে না। চকিতে একবার প্রমথর দিকে তাকিয়ে বললেন, বেশ তো, করুন না। আর কিছু না হোক, সময় তো কাটবে। আর কি চাই বলুন? বেশি কিছু নয়, শুধু একটা তেপায়া টেবিল হলেই চলবে। ছোট একটা তেপায়া টেবিল ঘরেই ছিল। আমি তখন দু চার কথায় প্ল্যানচেটের প্রক্রিয়া বুঝিয়ে দিল। তারপর আলোটা কমিয়ে দিয়ে চারজনের টেবিল ঘিরে বসা গেল। শ্যালক প্রশ্ন করলেন, তা কাকে ডাকা হবে? আমি বললাম, যাকে ইচ্ছে ডাকা যেতে পারে, তবে এমন লোক হওয়া চাই যাকে আমরা সবাই চিনি, অন্তত যার চেহারা আমাদের সকলের জানা আছে। আমরা যেখানে বসেছিল তার অল্প দূরেই মিস্টার দাসের ছবি দেয়ালে টাঙানো ছিল। প্রমথ বসেছিল ছবির দিকে পিঠ করে, আর মিসেস দাস ছিলেন তার সামনে। মিসেস দাস ছবির দিকে চোখ তুললেন, সঙ্গে সঙ্গে আমাদের চোখও সেই দিকে ফিরল। অল্প আলোতে ছবিটা সমস্ত দেখা যাচ্ছে না, কেবল মুখখানা স্পষ্ট হয়ে আছে। মিসেস দাস ছবি থেকে চোখ নামিয়ে আমার দিকে তাকালেন। তার চোখের প্রশ্ন বুঝে আমি বললাম, হ্যাঁ বেশ তো, ওকেই ডাকা যাক। আমি যদিও ওকে দেখিনি, তবু ছবিতেই কাজ চলবে। সকলে চোখ মুজে মনে মনে ওর কথা ভাবুন। আঙুলে আঙুল ঠেকিয়ে টেবিলের উপর হাত রাখা হলো। তারপর আমরা চোখ বুজে মিস্টার দাসের ধ্যান শুরু করে দিলাম। প্ল্যানচেটের টেবিলে যখন প্রেতজনের আবির্ভাব হয়, তখন টেবিলটা নড়তে থাকে। মনে হয় টেবিলের মরা কাঠে প্রাণ সঞ্চার হয়েছে। তার ভেতর দিয়ে একটা স্পন্দন বইতে থাকে। আমরা প্রায় 10 মিনিট বসে রইলুম, কিন্তু টেবিল নড়ল না, তার মধ্যে জীবন সঞ্চার হলো না। তখন চোখ খুলে আর সকলের দিকে তাকালাম। প্রমথকে দেখেই বুঝলাম প্রেতের আবির্ভাব হয়েছে। টেবিলের ওপরে নয়, মানুষের ওপর। এমনটা মাঝে মাঝে হয়। তার মুখটা বুকের ওপর ঝুলে পড়েছে, ঠোঁট দুটো নড়ছে, মুখের চেহারা কেমন যেন বদলে গেছে। প্রেতের উদ্দেশ্যে প্রশ্ন করলাম,
কেউ এসেছেন কি? প্রমথ আস্তে আস্তে মুখ তুলল, তারপর টকটকে রাঙা চোখ খুলে মিসেস দাসের দিকে এক দৃষ্টে চেয়ে রইল। আমি হাত বাড়িয়ে আলোটা উজ্জ্বল করে দিল। এতক্ষণে প্রমথর মুখ ভালো করে দেখা গেল। তার মুখ দেখে আমি ভয় পেয়ে গেলাম। কঠিন হিংস্র মুখ, ক্রূর দুটো চোখ যেন জল জল করছে। চোখের দৃষ্টি প্রমথর দৃষ্টি নয়, যেন তার চোখের ভিতর দিয়ে অন্য একজন উঁকি মারছে। মিসেস দাস সম্মোহিতের মতো তার পানে চেয়েছিলেন। হঠাৎ প্রমথ উগ্র কণ্ঠে বলে উঠল, সাবিত্রী। তার গলার আওয়াজ পর্যন্ত বদলে গেছে। মিসেস দাসের চোখ বিস্ফারিত হতে লাগলো, তার ঠোঁট দুটি খুলে গেল। তারপর তিনি চিৎকার করে উঠলেন, হ্যাঁ, তুমি? এই বলে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপর যা কাণ্ড বাঁধল তা বর্ণনা করা যায় না। প্রমথ লাফিয়ে উঠে দাঁড়ালো, তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। আমি তাকে ধরতে গেলাম, কিন্তু আমার সাধ্য কি তাকে ধরে রাখি? তার গায়ে তখন অসুরের শক্তি। আমাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিয়ে সে সাবিত্রীর অজ্ঞান দেহটার উপর ঝাঁপিয়ে পড়ল। তাকে দু হাতে ঝাঁকানি দিতে দিতে গজরাতে লাগলো, তুমি আবার বিয়ে করতে চাও? দেব না, দেব না। তুমি শুধু আমার, আমার। ভেবে দেখো, প্রমথর মুখ দিয়ে এই সকল কথাগুলো বেরোচ্ছে, কিন্তু আমাদের তখন ভাববার সময় নেই। আমি আর শ্যালক দুজনে মিলে টেনে প্রমথকে আলাদা করল। ইতিমধ্যে পাহাড়ি চাকরানি দুটো চেঁচামেচি শুনে এসে পড়েছিল। তারা সাবিত্রীকে তুলে নিয়ে কৌচের উপর শুইয়ে দিল। আমরা প্রমথকে টেনে নিয়ে চললুম স্নানঘরের দিকে। সেখানে তাকে মেঝে ফেলে মাথায় বালতি বালতি জল ঢালতে লাগলাম আর চিৎকার করে বলতে লাগলাম, আপনি চলে যান, আপনি চলে যান, চলে যান আপনি। না, যাব না। সাবিত্রীকে বিয়ে আমি করতে দেব না। দাঁত ঘষে ঘষে প্রমথ বলতে লাগলো। আমরা জল ঢালতে লাগলো। ক্রমে তার গলার আওয়াজ জড়িয়ে এলো, হাত পা ছোঁড়াও বন্ধ হলো। আধ ঘন্টা পরে দুজনে মিলে তাকে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে একটা বিছানায় শুইয়ে দিল। তখন তার গায়ে আর শক্তি নেই, তবু বিজবিজ করে বকছে, দেব না, দেব না, দেব না, কিছুতেই দেব না। শ্যালককে তার কাছে বসিয়ে ড্রয়িং রুমে গেল। দেখি মিসেস দাসের জ্ঞান হয়েছে। আমাকে দেখে তিনি ভয়ার্ত কণ্ঠে কেঁদে উঠলেন। এ কি হলো বাবু? এটা কি হলো? মেয়েদের মনের অন্তরতম কথা যখন প্রকাশ হয়ে পড়ে, তখন তাদের লজ্জা আর ভয়ের অন্ত থাকে না। কান্নাই তখন তাদের একমাত্র অবরণ। আমি মিসেস দাসের পাশে বসে তাকে যথাসাধ্য ঠান্ডা করবার চেষ্টা করল। তারপর চাকরানীদের উদ্দেশ্যে বললাম, এক পেয়ালা কড়া চা শিগগির তৈরি করে নিয়ে এসো। সেদিন সূর্যোদয় দেখা মাথায় উঠল। দুটি ঘরে দুটি রোগী পরিচর্যা করতে করতেই বেলা 7টা বেজে গেল। যা হোক, মিসেস দাস তো সামলে উঠলেন, কিন্তু প্রমথ সেই যে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল, কিছুতেই তার ঘুম ভাঙে না। জোর করে ঘুম ভাঙাতেও সাহস হলো না, আবার হয়তো বিদঘুটে কাণ্ড আরম্ভ করে দেবে। এদিকে বেলা বেড়ে যাচ্ছে, আমাদের আজ ফিরে যেতেই হবে, নইলে অনেক হাঙ্গামা। বেলা 1টা পর্যন্ত যখন ঘুম ভাঙল না, তখন আমরা উদ্বিগ্ন হয়ে উঠল। ভাগ্যক্রমে একজন বৃদ্ধ ডাক্তার হরজটায় বাস করতেন, তাকে ডাকা হলো। তিনি পরীক্ষা করে বললেন, বুকে একটু ঠান্ডা বসেছে, বিশেষ কিছু নয়, কিন্তু আজ আর এনার বিছানা থেকে ওঠা চলবে না। আমরা কাতর চোখে মিসেস দাসের দিকে তাকালাম। তিনি এতক্ষণে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। বললেন, প্রমথবাবু না হয় আজ এখানেই থাকুন, আপনারা যদি নিতান্তই না থাকতে পারেন। শ্যালক অপ্রস্তুত হয়ে বললেন, দেখুন, যাওয়া খুবই দরকার, কিন্তু
আমরা না থাকলে আপনার যদি কোনো লজ্জার কারণ হয়। মিসেস দাস বলতেন। সেজন্য কিছু ভাববেন না। বৃদ্ধ ডাক্তার আমাদের কথা শুনছিলেন। তিনি বলে উঠলেন, ভাবনার কি আছে, আমি তো কাছেই থাকি। আমি না হয় রাত্রে এসে সাবিত্রীমার বাড়িতে থাকবো, দরকার হলে আমার স্ত্রীও এসে থাকতে পারেন। আপনারা ফিরে যান। বৃদ্ধ ডাক্তারটি মরমিল, অযথা প্রশ্ন করেন না। আমরা অনেকটা নিশ্চিন্ত হয়ে বেরিয়ে পড়লাম। প্রমথ সম্বন্ধে চিন্তার কারণ নেই। ঘুম ভাঙলেই সে সহজ মানুষ হয়ে পড়বে। বেরোবার সময় মিসেস দাস আমাদের একটু আড়ালে নিয়ে গিয়ে বললেন, কাল রাত্রের ঘটনা নিয়ে কোনো আলোচনা না হলেই ভালো হয়। আমরা আশ্বাস দিল, আপনি নিশ্চিন্ত থাকুন। তারপর হরজটা থেকে নেমে এলো। পরদিন সন্ধ্যের সময় খবর পেলাম প্রমথ ফিরে এসেছে, কিন্তু সে আমাদের সঙ্গে দেখা করতে এলো না। এদিকে আমার সময় ফুরিয়ে এসেছে, 2-1 দিনের মধ্যেই বেরোতে হবে। ভাবলাম যাই, আমি প্রমথের সঙ্গে দেখা করে আসি। এইসব ব্যাপারের পর তার হয়তো আসতে সংকোচ হচ্ছে। পরদিন সকালবেলা বেরিয়ে ফেরার পথে তার বাসায় গেলাম। সদর দরজা বন্ধ। কড়া নাড়তেই প্রমথ এসে দৌড় খুলে দাঁড়ালো। তার চেহারায় কি একটা সূক্ষ্ম পরিবর্তন হয়েছে। সে কটমট করে কিছুক্ষণ আমার পানে চেয়ে রইল, তারপর দড়াম করে মুখের উপর দরজা বন্ধ করে দিলে। প্রমথর সঙ্গে এই আমার শেষ দেখা। তার পরদিনই পাহাড় থেকে নেমে এলুম। এই পর্যন্ত বলে বড়দা থামল। এরই মধ্যে চাঁদ অনেকখানি উপরে উঠে গেছে। ভাঙের নেশার জন্যই হোক বা বড়দার গল্প শুনেই হোক, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। পৃথ্বী প্রশ্ন করল, তোমার গল্প কি এইখানে শেষ না আরো কিছু আছে? বড়দা একটা সিগারেট ধরিয়ে আবার বলল, না, আর একটু আছে। মাসখানেক পরে শ্যালকের কাছ থেকে একটা চিঠি পেল। তিনি এক আশ্চর্য খবর দিয়েছেন। সাবিত্রীর সঙ্গে প্রমথর সিভিল ম্যারেজ হয়ে গিয়েছে। আমার ধারণা হয়েছিল যে ব্যাপার ঘটেছে তারপর তাদের বিয়ে অসম্ভব। প্রমথ যে শেষকালে আমার সঙ্গে অমন রূঢ় ব্যবহার করেছিল, সেটাও আমি তার ব্যর্থতার প্রতিক্রিয়া বলে মনে করেছিল। কিন্তু দেখল আমার হিসেব আগাগোড়াই ভুল। শ্যালক আরেকটি খবর দিয়েছেন যেটা আরো অদ্ভুত। এই অল্প সময়ের মধ্যে প্রমথর চেহারা নাকি অনেকটা বদলে গেছে। সকলেই বলছে তার চেহারাটা নাকি ক্রমশ প্রয়াত মিস্টার দাসের মতো হয়ে দাঁড়াচ্ছে। এমনকি তার চিবুকের মাঝখানে পর্যন্ত একটা খাঁজ দেখা দিয়েছে। সিগারেটে একটা লম্বা টান দিয়ে বড়দা বলল, এতক্ষণে আমি সরলভাবে ঘটনাটি বলে গেছি। নিজের টিকা টিপ্পনি কিচ্ছু দিইনি। এখন তোমরাই এই টিকা টিপ্পনি করো। এটা কি? মিস্টার দাসের প্রেতাত্মা কি প্রমথকে তার দেহ থেকে উৎখাত করে নিজে কায়েমি হয়ে বসেছেন এবং নিজের বিধবাকে আবার বিয়ে করেছেন? কিংবা আর কি হতে পারে? আমরা কেউই উত্তর দিলাম না। বড়দা তখন কতকটা নিজের মনেই বললেন, আর যদি তাই হয় তাহলে প্রমথর আত্মাটার কি হলো? কোথায় গেল সে? হঠাৎ আকাশে একটা দীর্ঘ আর্ত কর্কশ চিৎকার শোনা গেল। আমরা চমকে উঠে উপরে তাকালাম। দেখলাম বাদুড়ের মতো একটা পাখি চাঁদের উপর দিয়ে উড়ে যাচ্ছে। কালো ত্রিকোণ পাখা মেলে পাখিটা ক্রমে দূরে চলে গেল। শঙ্কিত দেখে আমরা তাকিয়ে রইলাম। শুনছিলেন গপ্প ডট বেশির নিবেদনে
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বরদা কাহিনী দেহান্তর। গল্প পাঠ অমূল্য ও শ্যালকের ভূমিকায় শ্রমণ। আংশিক গল্প পাঠ বরদা ও পৃথ্বীর চরিত্রে ছিল সৌহার্দ্য। গল্পের সূত্রধর প্রমথ, মিস্টার দাস ও ডাক্তারবাবুর চরিত্রে আমি অনির্বাণ। এই গল্পের প্রচার ও বিপণনে ছিল রীতিরেখা এবং গল্পের শাব্দিক সম্পাদনায় অনির্বাণ, প্রচারচিত্র প্রস্তুতি ও পর্ব পরিচালনায় সৌহার্দ্য। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্পর বেশি। সাথে থাকবেন কিন্তু।